আমাদের সেকেন্ড পার্ট ড্রাগ ডিপেন্ডেন্স বা ড্রাগ অ্যাবিউজের, যেটা আমরা বলেছিলাম যে আমরা বিভিন্ন এফেক্টস গুলো পড়বো, অ্যাকচুয়ালি কি ক্ষতি হয়। শুরু করি টোবাকো ইউজ, তামাক। তামাক ব্যবহার যদি আমরা দীর্ঘদিন ধরে করি, তার কি কি ক্ষতি হতে পারে। এখন তোমরা অনেকেই জানো যে তামাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, পার্টিকুলার একটা কোনো কেমিক্যাল নয়। তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে নিকোটিন। এছাড়াও অনেক উপাদান আছে, তার একটা অন্যতম উপাদান হচ্ছে নিকোটিন। এখন নিকোটিন কি করে না, নিকোটিন আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে উদ্দীপিত করে। এবার অ্যাড্রিনাল গ্রন্থি থেকে উদ্দীপিত করলে কি করবে না, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন কে সিক্রিট করে, নির্গত করে ব্লাডে ছেড়ে দেয়, রক্তে ছেড়ে দিল। এরা কি করছে, এই দুটো হরমোন তোমার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিচ্ছে এবং কি করছে না, হৃদস্পন্দন হারকেও বাড়িয়ে দিচ্ছে। এখন কেউ যদি তামাক সেবন বা টোবাকো ইউজ করার সঙ্গে সঙ্গে স্মোক করে, এর সঙ্গে স্মোকও করছে, দেখা যায় যে লাং ক্যান্সার বা ইউরিনারি ব্লাডার বা থ্রোট বা ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, করোনারি হার্ট ডিজিজ, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায়। এখন তামাক চেপালে যেটি হয়, ওরাল ক্যাভিটি অর্থাৎ মুখবিবরের ক্যান্সারের চান্স বেড়ে যায়। এখন প্রশ্নটা হচ্ছে চান্স, কিন্তু হ্যাঁ, প্রবাবিলিটি হবেই, তার গ্যারেন্টি কেউ দিতে পারবেন না, কিন্তু তার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। এখন যখন আমরা স্মোক করি কি হয় না, স্মোক করলে কি হয়, আমাদের রক্তে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এই কার্বন মনোঅক্সাইডের হিমোগ্লোবিনের প্রতি অ্যাফিনিটি 200 থেকে 250 টাইমস মোর দেন অক্সিজেন। অর্থাৎ হিমোগ্লোবিনের সঙ্গে যে অক্সিজেন বাইন্ড করে, যুক্ত হয়, অক্সিজেনের হিমোগ্লোবিনের মধ্যে একটা অ্যাফিনিটি আছে, আসক্তি আছে। কার্বন মনোঅক্সাইডের অক্সিজেনের থেকেও 200 থেকে 250 টাইম অ্যাফিনিটি বেশি। তাহলে কার্বন মনোঅক্সাইড আছে, অক্সিজেন আছে, হিমোগ্লোবিনের সঙ্গে প্রথম বাইন্ড কে করবে না, অফকোর্স কার্বন মনোঅক্সাইড করবে। কেন? তার অ্যাফিনিটি টুয়ার্ডস হিমোগ্লোবিন বেশি। তাহলে করলে কি করবে না, ইট রিডিউসেস দ্য কনসেন্ট্রেশন অফ হিম বাউন্ড অক্সিজেন। তাহলে হিমের সঙ্গে যে অক্সিজেন বাইন্ড করে, তার পরিমাণ কমে যাবে। এটা করলে কি হবে, আমাদের শরীরে অক্সিজেন ডেফিসিয়েন্সি দেখা দেবে, বা সেলে অনেক সময় হাইপক্সিয়া দেখা দিতে পারে, অক্সিজেন ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। সো দিস ইজ দ্য ড্রব্যাক আমরা যদি এই কাজগুলো করে থাকি, আমরা যদি স্মোকিং বা টোব্যাকো কন্টিনিউ ইউজ করে থাকি। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে স্মোকিং এর জন্য ঘটতে পারে এমন দুটি ড্রব্যাক লেখো, টেকনিক্যাল টার্মগুলো ইউজ করার চেষ্টা করবে। যেমন আমরা এখানে ব্যবহার করেছি, প্রথম টার্মটা যেটা লিখেছি, ব্রঙ্কাইটিস হতে পারে। এই ব্রঙ্কাইটিস টার্মটা লিখবে। ব্রঙ্কাইটিস কি, ব্রঙ্কাই বা ব্রঙ্কাসের প্রদাহ, ইনফ্লামেশন অফ ব্রঙ্কাই। আর কি হতে পারে, এমফাইসিমা হতে পারে। এমফাইসিমা কি, এটা একটা ক্রনিক ডিসঅর্ডার, দীর্ঘদিন ধরে হয়েছে, ইন হুইচ অ্যালভিওলার ওয়াল আর ড্যামেজ। ফুসফুসের যে অ্যালভিওলাস আছে, সেই তার গাত্রগুলো নষ্ট হয়ে যায়। এর ফলে কি হয়, এর ফলে আমাদের যে রেসপিরেটরি সারফেস আছে, অর্থাৎ যেখানেই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান ঘটে, সেই রেসপিরেটরি সারফেসটা ফুসফুসের কমে যায়। তার ফলে কি হয়, প্রচন্ড শ্বাসকষ্ট হয়। দিস ইজ এমফাইসিমা। এছাড়া কি কি হতে পারে, লাং ক্যান্সার হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে। হার্ট ডিজিজ কিভাবে হয় না, এই যে আমাদের রক্তবাহগুলো আছে, তার যে গহ্বর আছে সেটা ন্যারো হয়ে যায়।
আগেই বলেছি এইগুলো কি বলা হয়, ভেসো কনস্ট্রিকশন, কনস্ট্রিকশন বলা হয়। হলে কি হবে, ব্লাড প্রেশার বেড়ে যায়। এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়াটাকেই তোমরা হাইপার টেনশন নামে জানো। আর কি হতে পারে, ইন্টেস্টিনাল আলসার হতে পারে, ইন্টেস্টিনে আলসার হতে পারে। এবং আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক আছে সেই ট্র্যাকেরও কিছু প্রবলেমস দেখা দিতে পারে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে স্মোকিং এর জন্য ঘটতে পারে দুটি বা স্মোকিং এর দুটি অপব্যবহার লেখো, বা স্মোকিং এর পরে ঘটতে পারে এমন দুটি ঘটনা উল্লেখ করো, তোমরা কিন্তু টেকনিক্যাল টার্মগুলোকে উল্লেখ করবে। এবার খুব গুরুত্বপূর্ণ, অ্যাডোলেসেন্স অ্যান্ড ড্রাগ অর অ্যালকোহল অ্যাবিউজ। তাহলে অ্যাডোলেসেন্স কি, প্রথম আমাদের সেটা জানতে হবে। Adolescence refers to the period during which a child becomes mature in terms of his attitude and beliefs for effective participation in the society. তাহলে আমরা অ্যাডোলেসেন্স কাকে বলছি না, জেনারেলি 12 থেকে 18 বছরের বাচ্চারা যখন বড় হচ্ছে তাদের নিজস্ব কিছু বিলিফস থাকে, এইটা ঠিক এইটা ভুল, বাবা মা বা সোসাইটি যাই বলুক তার নিজস্ব একটা বিলিফ তৈরি হয়। অর্থাৎ সে চাইল্ড থেকে আস্তে আস্তে গ্রো করছে টু অ্যাডাল্টহুড। এই পিরিয়ডটা হচ্ছে অ্যাডোলেসেন্স। এই সময় তার নিজস্ব একটি অ্যাটিটিউড তৈরি হয়, তার নিজস্ব একটা চিন্তন শক্তি তৈরি হয়। এখন এই অ্যাডোলেসেন্সের সময় বিভিন্ন পরিবর্তন ঘটে, শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন। এইটি আমাদের সামাজিক যে আচরণ সেগুলোকেও নিয়ন্ত্রণ করে। এখন অ্যাডিকশন এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে কিন্তু অনেক বেশি দেখা যায়। তার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রথম 5টা বড় কারণ হচ্ছে, কিছু ক্ষেত্রে হচ্ছে জেনেটিক্স, জিনগত কারণ, সে হ্যাবিচুয়েটেড, ডিপেন্ডেন্স তার জেনেটিক রিজনের জন্য হচ্ছে। মেন্টাল ইলনেস, তার মানসিক কিছু সমস্যা আছে সেই কারণে হচ্ছে। হোম বা সোশ্যাল এনভায়রনমেন্ট, বাড়ির পরিস্থিতি এমন যে তাকে ডিপ্রেস করে দিচ্ছে, বা তার সোশ্যাল পরিবেশ, সোশ্যাল এনভায়রনমেন্ট এত খারাপ যে সে বাধ্য হচ্ছে এই ধরনের অ্যাডিকশনে যেতে। স্ট্রেস, প্রচন্ড চাপ, বিনা কারণে তার উপর একটা স্ট্রেস তৈরি হচ্ছে, বা যে চাপটা তার উপর সৃষ্টি হচ্ছে, সে পড়াশোনার জন্য হতে পারে, সামাজিক হতে পারে, পারিবারিক হতে পারে, সেই চাপটা সে নিতে পারছে না। ট্রমা বা অ্যাবিউজ, বিভিন্ন ট্রমা বা অ্যাবিউজ থেকেও মানুষ কিন্তু অ্যাডিকশনের দিকে চলে যেতে পারে, যাতে সেই ট্রমাটা বা অ্যাবিউসিভ ঘটনাটা ভুলে যেতে পারে। এখন এই সব এসকেপ রুট হিসেবে কিন্তু প্রথম এই অ্যাডিকশন গুলো স্টার্ট হয়, পরে সেটা কিন্তু ডিপেন্ডেন্সে কনভার্ট হয়ে যায়। এখন অনেকে কিউরিওসিটির জন্য যে দেখি না কি হয়, একটু একটা সিগারেট খেলে কি হবে, একটু অ্যালকোহল খেলে কি হবে, এই একটু করতে করতে কিউরিওসিটি থেকে পিয়ার প্রেশার, বন্ধু বান্ধব এমন কথা বললো, আরে এটা কোনো ব্যাপার না, আরে একবার তো, এই জাতীয় পিয়ার প্রেশার থেকেও কিন্তু মানুষ মানে বহু ক্ষেত্রেই অ্যাবিউস মানে ড্রাগস ডিপেন্ডেন্স বা অ্যালকোহল ডিপেন্ডেন্সির দিকে চলে যায়। এখন এই যে অ্যাডিকশন যেটা আমরা বললাম, এই অ্যাডিকশনের মেন কারণ, অ্যাডিকশনটি কি না, একটি সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট টু সার্টেন এফেক্টস such euphoria, temporary feeling of well-being associated with drug or alcohol। তাহলে এই অ্যাডিকশনটি কেন হয়েছে না, টেম্পোরারিলি সে একটা এসকেপ রুট খুঁজছে। তার যে পরিস্থিতি, তার যে সোশ্যাল পরিস্থিতি হোক বা পারিবারিক পরিস্থিতি হোক, বা তার নিজস্ব কিছু চিন্তা, সেখান থেকে সে দূরে থাকতে চাইছে, তার ইজি এসকেপ রুট হচ্ছে অ্যাডিকশন। কিন্তু অল আর টেম্পোরারি, সেটা তোমার আলটিমেটলি দৈহিক ক্ষতি, মানসিক ক্ষতি এবং সামাজিক ক্ষতি করছে, তোমাকে বডিলি হ্যাম্পার করছে, তোমার মাইন্ডকে হ্যাম্পার করছে, তোমার সোশ্যাল রিলেশনশিপকে হ্যাম্পার করছে। ইটস নট অ্যাট অল আ সলিউশন। দেখো, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে ট্রিগারটাকে ভাবতে হবে যে কোথা থেকে কোন জিনিসটাকে ট্রিগার করছে। বাড়ির প্রবলেম ট্রিগার করছে, সামাজিক প্রবলেম ট্রিগার করছে, কি বুলিং হচ্ছে, কেউ ওকে
এমন কোনো কথা বলেছে যেখান থেকে ট্রিগার হচ্ছে, পিয়ার প্রেশার, কি কারণে সে এটাকে করছে। স্ট্রেসকে অ্যাভয়েড করানো শেখাতে হবে প্রথম থেকেই, কি করে স্ট্রেস হ্যান্ডেল করবে। প্রচুর পড়ার চাপ, প্রচুর কিছু একসঙ্গে জীবনে করতে হয়, কিভাবে ভাগ করে নেব। প্রেশার লাইফে থাকবেই, কোনো জায়গা থেকেই প্রেশার মুক্ত আমরা হতে পারবো না, কিন্তু ওইটাকে হ্যান্ডেল কি করে করব, ওইটাই হচ্ছে মেন ব্যাপার। ছাত্রছাত্রীদের জীবনে অনেক প্রেশার, তো তারা কিভাবে সেটিকে হ্যান্ডেল করবেন। আমাদের সময় আমরা আমাদের মতন করে ভেবেছি, তোমাদের সময় তোমাদের তোমাদের মতন করে ভাবতে হবে যে আমরা কিভাবে সেই প্রেশারগুলোকে কাটিয়ে উঠবো। কারণ জীবন তোমার, তোমাকে ডিসাইড করতে হবে যে আমি হেলদি লাইফ লিড করার জন্য আমাকে যা যা করতে হবে, আমাকে সেই করণীয়গুলো করতে হবে। এই চ্যাপ্টারগুলো শুধু কয়েকটা পরীক্ষার জন্য বা কিছুর জন্য দেওয়া হয়নি। সামাজিক মূল্যবোধ যেমন আছে, প্রত্যেকটি ছাত্রছাত্রী এই চ্যাপ্টারগুলো থেকে বুঝতে পারে যে আমাদের কি কি করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আইডেন্টিফাই করতে পারে যে সোর্স, যে আমি কেন ভুল পথে চলে যাচ্ছি। নাও নেক্সট, আমি যদি আইডেন্টিফাই করি, স্ট্রেসটাকে অ্যাভয়েড করাতে পারি, তারপর তার সঙ্গে কথা বলতে হবে, তাকে ব্যস্ত করতে হবে বিভিন্ন কাজে, তাকে পজিটিভ আউটলুকে নিয়ে যেতে হবে, এবং ওকে যাতে ও কন্টিনিউ ওই সাইকেলটার মধ্যে বিজি থাকে সেটা আমাকে ভাবতে হবে। এখন যদি আমি কোনো একটি ছেলে ডিপ্রেশনে চলে গেছে, যে গিয়েছে অ্যাবিউসে, মানে ডিপেন্ডেন্স অফ অন অ্যালকোহল আছে, আমি যদি তার প্রতি এমপ্যাথেটিক্যালি না ভাবি, তার দিক, তার জায়গায় দাঁড়িয়ে না ভাবি, তার প্রবলেম আমি কোনোদিন সলভ করতে পারবো না। সমস্যা আসবে, সমস্যা যাবে, পার্সিভারেন্স, ধৈর্য খুব প্রয়োজন, এবং অপরের কথা শোনা, এটাও একটা আর্ট, এবং শুনে তার সাধ্য মতো তাকে হেল্প করা। বন্ধু আরেক বন্ধুকে হেল্প করতে পারে, খুব গুরুত্বপূর্ণ বন্ধুত্ব। কেউ ভুল পথে যাচ্ছে, একটা বন্ধু তার বন্ধুকে যত সহজে এই ভুল পথ থেকে সরিয়ে আনতে পারবে, অনেক বড় বড় মানে রিনাউন্ড ব্যক্তিত্ব পারবে না। কারণ তোমার কথা তোমার বন্ধুর কাছে খুব বিলিভেবল, সে তোমার সঙ্গে কানেক্ট করে অনেক মোর, মানে হি অর শি ইজ কানেক্টেড মোর টু ইউ। তো বন্ধু খুব ভালো হতে পারে, ভালো করতে পারে, বন্ধু আবার এই ডিপেন্ডেন্সের একটা কারণও হয়ে যেতে পারে। নাও আমরা এতক্ষণ ধরে ড্রাগ ডিপেন্ডেন্সের কথা বলেছি, তোমরা অলরেডি জানো কি ধরনের ড্রাগ ডিপেন্ডেন্স হয়, আমরা কি কি ড্রাগ ডিপেন্ডেন্সে মানুষ কি কি ব্যবহার করে সেগুলোও আমরা পড়েছি। খুব খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের একটি পার্ট, দ্যাট ইজ উইথড্রল সিমটমস। উইথড্রল সিমটমস কি জিনিস? উইথড্রল সিমটমস কি জিনিস? এখন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখন যদি কেউ ড্রাগের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, সে চাইছেও ছাড়তে, দেন আমি আর ড্রাগ ডিপেন্ডেন্স থাকবো না, সহজে সে ছেড়ে দিতে পারবে? অ্যাডিকশন করে নেওয়া বা ডিপেন্ডেন্স করে নেওয়াটা যতটা সহজ, বের হওয়া ততটা কঠিন। শুনতে ক্লিশে লাগছে, এই কথা সবাই বলে, কিন্তু দিস ইজ রিয়ালিটি। কোনো নেশা করা, ঢুকতে তোমার যত সময় লাগবে, বেরোতে তার থেকে অনেক বেশি সময় লাগবে। দেখো, ডিপেন্ডেন্স ইজ দ্য টেন্ডেন্সি অফ দ্য বডি টু ম্যানিফেস্ট দ্য ক্যারেক্টারিস্টিক্স এন্ড আনপ্লেজেন্ট উইথড্রল সিমটম। তাহলে এই উইথড্রল সিমটম কি? It is the manifestation of physical, psychological disturbances by an addict's body when regular dose of drug or alcohol is abruptly discontinued. এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। ধরা যাক একজনকে রিহ্যাবিলিটেশনে নিয়ে যাওয়া হচ্ছে, সে ড্রাগস ছাড়তে চাইছে, যে আমি ড্রাগ ডিপেন্ডেন্ট, আমি এটা ছাড়বো। হুট করে তার যখন ড্রাগ অফ করে দেওয়া হবে, প্রপার যদি ট্রিটমেন্ট না করো, কি হবে না, তার মধ্যে আরো কিছু দৈহিক এবং মানসিক প্রবলেম তৈরি হয়ে যাবে, সে ভায়োলেন্ট হয়ে যেতে পারে, সে পুরো পাগলের মতন আচরণ করতে পারে, চেঁচামেচি করে ভাঙচুর করে দিতে পারে, বিভিন্ন ঘটনা ঘটতে পারে। তাহলে বুঝতে পারছো যে তার শরীর ওই সময় ড্রাগসটা চাইছে, ওই ডোজে ড্রাগসটা চাইছে, কিন্তু তুমি দিচ্ছ না। তাহলে দিস আর কল্ড উইথড্রল সিমটম। আমি ড্রাগসটাকে উইথড্র করে নিয়েছি একজন অ্যাডিক্টের কাছ থেকে, তার এগেনস্টে সে কি প্রতিক্রিয়া দেখাচ্ছে, মানে সে তার মধ্যে আমি কি কি লক্ষণ পাচ্ছি।
তাহলে আমরা এখানে কি কি পাবো, যে উইথড্রল সিমটমে কি কি দেখা যায়? অ্যাংজাইটি দেখতে পাবে, সেকিনেস দেখতে পাবে, নশিয়ার সোয়েটিং দেখতে পাবে। ইন সাম কেস withdrawal symptom can be severe, even life threatening, এবং খুব গুরুত্বপূর্ণ মেডিকেল সুপারভিশন দরকার। মানে ড্রাগ অ্যাডিক্টরা যে কোনো পদক্ষেপ করে দিতে পারে টু গেট দ্য ড্রাগস। তাহলে ডিপেন্ডেন্স কে তুমি কি করে কমাবে? হুট করে তুমি সরিয়ে নিতে পারবে না। তাহলে মেডিকেল সুপারভিশনে যেভাবে ট্রেনিং অফ করতে হবে, ধীরে ধীরে কমিয়ে দিতে হবে, কমিয়ে তোমাকে একদম সুস্থ করে দিতে হবে, পারা যাবে, সেই পথ বাঁচতে হবে। মেডিকেল সুপারভিশন ছাড়া ইট ইজ নট পসিবল যে তুমি কখনোই ড্রাগ ডিপেন্ডেন্স থেকে বেরিয়ে আসতে পারবে। খুব উইল পাওয়ার, ওয়েদার ইট ইজ পসিবল আই ডোন্ট নো। প্রচুর উইল পাওয়ার থাকলে তুমি যদি ডিপেন্ডেন্সে ঢুকে যাও, দেখবে তোমার শরীর তোমাকে সেই তোমার উইল পাওয়ারটাকে ব্যবহার করতে দিচ্ছে না। মেডিকেল সুপারভিশনে এই ধীরে ধীরে ডাক্তাররা জানেন যে কিভাবে তোমাকে এখান থেকে সরিয়ে আনতে হবে। তোমার সরে আসার সঙ্গে সঙ্গে তোমার মানসিক শক্তিও চাই, তুমি তোমার নিজের মধ্যে এই ড্রাগ ডিপেন্ডেন্স থেকে বেরিয়ে আসার ইচ্ছে চাই, তবেই কিন্তু এগুলো পসিবল। যে কোনো ডিপেন্ডেন্স থেকে, যে কোনো খারাপ ডিপেন্ডেন্স থেকে বেরিয়ে আসতে চাইলে একটা সুপারভিশন যেমন চাই, তার সঙ্গে নিজের ইচ্ছেটাও চাই, যে আমি চাই আমি এই ডিপেন্ডেন্স থেকে বেরোবো, এই নেগেটিভ ইম্প্যাক্ট থেকে বেরোবো। তাহলে এফেক্ট কি কি হতে পারে? আমরা এতক্ষণ ধরে সব ডিসকাস করলাম। ব্রেনের অ্যাবনর্মালিটি হতে পারে, আমাদের চিন্তন শক্তি, স্লো থিঙ্কিং হয়ে যেতে পারে, মেমোরি, লার্নিং সব আমাদের ইম্পেয়ার্ড হয়ে যেতে পারে, ভুলভাল চিন্তা করলাম, হ্যালুসিনেশন করলাম। আমাদের অ্যালকোহল অ্যাবিউজের জন্য আমরা দেখলাম যে আমাদের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। অ্যালকোহল অ্যাবিউজের জন্য কি হতে পারে? আমাদের হেপাটোমেগালি হতে পারে, আমাদের লিভার সিরোসিস হতে পারে। আবার দেখো, স্মোকিং এর জন্য কি কি হতে পারে? এমফাইজিমা হতে পারে, লাং ক্যান্সার হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম আমরা ফেস করতে পারি। তাহলে এবার আমরা ঠিক যেরকম স্মোকিং এর ক্ষেত্রে করেছিলাম, এবার অ্যালকোহল নিলে আমরা কি কি ঘটনা ঘটতে পারে আমি চাইবো সবসময় টার্মগুলো ইউজ করো। যেমন সিরোসিস অফ লিভার, ভেরি ইম্পর্টেন্ট, লিভার সিরোসিস করতে পারে, লিভারের পচন দেখা যেতে পারে। আথেরোস্ক্লেরোসিস ঘটতে পারে, আথেরোস্ক্লেরোসিস ঘটতে পারে, অর্থাৎ রক্তবাহের মধ্যে তোমার কি হতে পারে না, আমাদের কোলেস্টেরল জমা হতে পারে, ব্রেনকে ড্যামেজ করতে পারে, ক্রনিক হার্ট ফেলিয়ার করতে পারে, প্যানক্রিয়াটাইটিস করতে পারে, অর্থাৎ প্যানক্রিয়াসের অগ্নাশয়ের প্রদাহ ঘটাতে পারে, রিপ্রোডাক্টিভ ডিসফাংশন তৈরি করতে পারে, অর্থাৎ তোমার জননতন্ত্র সঠিকভাবে কাজ করলো না, সো রিপ্রোডাক্টিভ ডিসফাংশন করতে পারে। আমাদের মেমোরিতে এফেক্ট করতে পারে, অ্যামনেশিয়া, মেমোরি লস স্টার্ট হতে পারে। ফ্যাটি লিভার সিরোসিসের সঙ্গে তোমরা এই টার্মটা শুনেছো, ফ্যাটি লিভার সিনড্রোম। ফ্যাটি লিভার সিনড্রোমটা কি জিনিস না, যখন আমরা এক্সেসিভ অ্যালকোহল কনজিউম করি, যখন প্রচুর অ্যালকোহল খাই, তখন কি হয়, ওই অ্যালকোহল কি করতে পারে, ফ্যাট সিনথেসিস করতে পারে, ফ্যাটে কনভার্ট হতে পারে, হয়ে কি করে লিভার সেল এবং বাইল ডাক্টে ডিপোজিট হয়ে যায়। দিস রেজাল্টস ইন ফ্যাটি লিভার সিনড্রোম। সো এক্সেসিভ অ্যালকোহল খেলে তার একটা কারণ হয়ে যেতে পারে এই ফ্যাটি লিভার সিনড্রোম। এখন এর পরের স্টেপ কিন্তু হচ্ছে লিভার বা বিলিয়ারি সিস্টেমের, অর্থাৎ এর সিরোসিস। আর কি হতে পারে? আমাদের পাকস্থলীর ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিস দেখা দিতে পারে, পাকস্থলী প্রদাহ হতে পারে, আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি করতে পারে, রিয়েলিটির সঙ্গে আমরা নিজেদের ম্যাচ করতে পারি না, সাইকোসিস। এই এত ঘটনা ঘটতে পারে শুধু অ্যালকোহল অতিরিক্ত মাত্রায় খেলে। তাহলে এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের শেষ এখানে। তোমরা কি শিখলে? এই যে বিভিন্ন ধরনের ড্রাগস, ড্রাগ ডিপেন্ডেন্স কি,
ড্রাগ ডিপেন্ডেন্স থেকে বেরোবো কিভাবে, ড্রাগ ডিপেন্ডেন্স কেন হয়, অ্যালকোহল ডিপেন্ডেন্স, তোমার আমাদের টোব্যাকো ডিপেন্ডেন্স, বিভিন্ন ধরনের ড্রাগসের ক্লাসিফিকেশন, এক্সাম্পল, যে যে ড্রাগসগুলোর সম্বন্ধে একটু ডিটেলস দরকার, তার সোর্স, তার ফাংশন আমরা শিখলাম। এবং এইগুলো থেকে বেরোতে গেলে আমাদের কি করতে হবে, আমরা কেন এইগুলো করব না, এই ডিপেন্ডেন্সে কেন যাব না, শর্টকাট মেথড নেব না, এইগুলো আমরা জানলাম। এই টপিকগুলো যা পড়ানো হলো এগুলো ভালো করে পড়ো। আশা করা যায় যা যা কোশ্চেন তোমাদের জানতে চাওয়া হবে এখান থেকে তোমরা সব প্রশ্ন নিয়েই উত্তর দিতে পারবে। ধন্যবাদ।